আমার মামা বাড়ি বামুনগাছি, বনগা লাইনে। চারপাশে জঙ্গল, বিশাল বড় প্রায় 7 বিঘে জমির ওপরেই ভিটে বাড়িটা। বিশাল বাঁশবাগান, পুকুরের শ্বেত পদ্মে চাষ হয় ভাদ্র আশ্বিন মাসের সময়টাতে, সাদা পদ্মে ভর্তি। ওই জানালার পাশে চাঁদনি রাত, সেদিন গুঙানোর মতন আওয়াজ বেরোচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্নে আমরা যেরকম গুঙিয়ে উঠি, ওরকম একটি মেয়ে বসে আছে। বলা হয়ে থাকে যে স্পিরিটের রং নাকি নীল হয়। এটা আমি পরে বইতে পড়েছি। দুটো ওয়ার্ল্ড বোধহয় মাঝে মাঝে কানেক্টেড হয়ে যায়। এক্স্যাক্টলি। আমি হচ্ছি আমার মায়ের তৃতীয় সন্তান। আমার মার সন্তান হয়ে বাঁচত না। তো এখনো তো আমাদের সমাজে তন্ত্র চর্চাটাকে একটা কুসংস্কারের দিকে ধরা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। সেটা আমার বাবাকে দেখে আমার ফিল হয়েছে। গ্রাম বাংলায় না একটা আইডিয়া আছে, পেঁচোয় পাওয়া। আচ্ছা, পেঁচো মানে হচ্ছে বাচ্চারা যখন মারা যায় কোনো কিছুতে পাঁচুতে পেয়েছে বা পেঁচোয় পেয়ে মারা গেছে, এরকম একটা কনসেপ্ট গ্রাম বাংলায় প্রবাদ আছে। এসে 4-5 দিন ঘুরতেন আর বলতেন, কিরে মরা ছেলে কোলে নিয়ে বসে আছিস। আমরা মাঝে মাঝে এমন কিছু দেখতে পাই যা হয়তো আমাদের দেখার কথা না। না, একদম। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং ঠান্ডা লেগে রয়েছে খুব খারাপভাবে। এই সময়টা সবারই ঠান্ডা লাগছে, আলগা ভিতরে একটা জ্বরও আছে। কিন্তু সব কিছু উপেক্ষা করে আজকে আমি ঘটনা শুনতে বসে পড়েছি। যিনি ঘটনা বলতে এসছেন তিনি আপনাদের সকলের খুব প্রিয়, আপনারা খুব ভালোবাসেন তাকে, তার ঘটনা শুনতে খুব ভালোবাসেন এবং তার পডকাস্ট আসলেই ভালোবাসায় ভরিয়ে দেন তার পডকাস্টকে। আমাদের হরপ্রিয়া, ওয়েলকাম ব্যাক ইন আওয়ার স্টুডিও। কেমন লাগছে? অনেকদিন আফটার লং টাইম রিয়েলি আই এম এনজয়িং। তোমার স্টুডিও তো নতুন করে কিছু বলার নেই, আমার তো ভীষণই প্রিয় একটা জায়গা। আর অনেকদিন পরে আমার বন্ধুদের সাথে আসতে পারছি, এটা আমার একটা কাছে খুব আনন্দের। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সবাই তোমাকে এত ভালোবাসা দিয়েছে, সবাই তোমার পডকাস্ট আসলে খুব ভালোবাসে। সো তোমার কেমন মনে হয়, তোমার কেমন লাগে এই যে তোমাকে মানুষজন এত ভালোবাসছে? ব্যাপারটা সত্যি অভিনব। এর মধ্যে তো নতুন করে কিছু বলার নেই। আর বন্ধুদের ভালোবাসা পাচ্ছি বলেই তো এতবার করে আসছি। আর আমার সামনে আমার ভেতর থেকে গল্পগুলো বার করে নেন যিনি, গৌরবদা। সত্যি সামনে বসলে অটোমেটিক ভেতর থেকে বেরোতে থাকে। এর জন্য বলি, টেনশন করার কিছু নেই। আপনিও যদি ঘটনা বলতে চান চলে আসুন আমাদের স্টুডিওতে। 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমাদের ঘটনা। আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে। চলুন আজকের পডকাস্ট শুরু করা যাক হরপ্রিয়ার সাথে। আজকে কি ঘটনা রয়েছে তোমার কাছে, বলো। দেখো, প্রতিবারই আমি যে সমস্ত ঘটনাগুলো বলি সেগুলো সবই আমার পরিবার থেকে বা আমার খুব ঘনিষ্ঠ মানুষজনের মধ্যে থেকে, কখনো এখনো পর্যন্ত বাইরে থেকে কালেক্ট করতে হয়নি। তা আজকেও যথারীতি আমার পরিবারেরই কিছু ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে প্রথম যে ঘটনাটা বলবো, এর আগের একটা পডকাস্টে আমি বলেছিলাম যে আমার মামা বাড়িতে পরী নামে একটা বিশাল পদ্মপুকুর আছে, সেখানের পরীর একটা ঘটনা আমি আজকে প্রথম শুরু করছি ওটা দিয়ে। আমার মামা বাড়ি বামুনগাছি, বনগা লাইনে, অনেক বন্ধুরা হয়তো চিনে থাকবে। ওখানে বিশাল বড় প্রায় 7 বিঘে জমির ওপরেই ভিটে বাড়িটা। বিশাল বাঁশবাগান, পুকুরের শ্বেত পদ্মে চাষ হয়। আর এটা যে সময়ের ঘটনাটা বলছি তখন পুকুরে প্রচুর পদ্ম ফুল, মানে ধরো বৃষ্টি এই ভাদ্র আশ্বিন মাসের সময়টাতে সাদা পদ্মে ভর্তি। আর চারপাশে জঙ্গল, যেহেতু অত বড় বাড়ি, প্রচুর গাছপালা, সমস্ত কিছু। আর আগেকার দিনের যে বাড়িগুলো জানলাগুলো থাকতো সেগুলো না সেই খড়খড়ির মতন, আর দেখবে দুপাশে না এরকম কাঠের হ্যান্ডেল দেয়া থাকতো, মানে তারের জানালা, শিক জানালা থাকতো। ওই জানালার পাশে চাঁদনি রাত, সেদিন জানালার পাশে খাটের উপরে আমার দাদু এবং দিদিমা শুয়ে আছেন। হঠাৎ করে মাঝরাতে আমার দিদিমার ঘুমটা ভেঙে যায়। শুনতে পাচ্ছেন দাদুর মুখ থেকে একটা গোঙানোর মতন আওয়াজ বেরোচ্ছে, যেন দম আটকে আসছে, এরকম ধরনের। ঘুমের মধ্যে স্বপ্নে আমরা যেরকম গুঙিয়ে উঠি, ওরকম। তা দিদিমার হঠাৎ করে চোখটা যায়, দেখছেন ওই জানলা থেকে চাঁদের আলোটা এসে পড়ছে, ঘরের ভেতরটা একদম পরিষ্কার চাঁদের আলোয় ধপধপ করছে।
আর জানালার বাইরে একটা নীল রঙের আলো, একটা ঠিক জানালার থেকে 1 মানুষ সমান উঁচুতে একটা নীল রঙের আলো। ওই আলোটা থেকে একটা রশ্মি এসে আমার দাদুর বুকের ওপরে পড়েছে। আমার দিদিমা প্রথমে ওটা দেখে একটু অবাক হয়ে গেছিলেন। আসলে এত গ্রামের মধ্যে গভীর, অতদিন আগে, এখন বামুনগাছি অনেকটা ডেভেলপড হয়তো হয়েছে, কিন্তু তখন ইলেকট্রিসিটি তখনও আসেনি। আমি অনেকদিন আগের কথা বলছি। চারপাশে ঝোপ জঙ্গল, লোকালয়, নির্দিষ্ট লোকালয়, পাশের প্রতিবেশীর বাড়ি অনেকটা দূরে। ওই আলোটায় উনি একটু হকচকিয়ে গেছেন যে কি হচ্ছে, আলোটার বাইরে কি আলো আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং ওটা যে ইলেকট্রিকের আলো এখন এরকম নয়, এবং আলোটা নীল রঙের একটা বলয় যেটাকে বলা হয়, এবং একটু হলুদাভ ভাবও আছে। ওটা দাদুর বুকের ওপর এসে পড়েছে এবং উনি গোঙাচ্ছেন। ওই অবস্থাতে দেখতে দেখতে আমার ঠাকুমার চোখটা গেছে, ওই যে পদ্মপুকুরটা আছে ওটা জানলা থেকে দেখা যায়, পদ্মপুকুরের পাশে পদ্ম ফুল ভর্তি, সেখানে একটি মেয়ে বসে আছে। এই মেয়েটির, আমরা যেটাকে গা মার্জনা করা বলি, সাবান মাখে যখন মানুষে, সেটাকে যেরকম বলি, ওই রকম ভঙ্গিতে, খুব বেশি দূর না, জানলা থেকে খুব বেশি দূর না, ওই পুকুরের ঘাটটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটি পেছন ফিরে, চুল কিন্তু খোলা নয়, ঠিক আছে, পেছনের অংশটা, অবয়বটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, গা মার্জনা করছে সাবান মাখার মতন ভঙ্গি, এবং এতটাই পরিষ্কার গায়ের রং, এতটাই পরিষ্কার, মনে হচ্ছে কি পুকুর থেকে একটা সাদা পদ্ম ফুল কেটে না ওই মেয়েটার সাইজে যেন বসিয়ে দেওয়া হয়েছে। তো ওই রকম, হ্যাঁ, ওই রকম একটা ঘটনা দেখে উনি খানিকক্ষণ স্তম্ভিত, চুপ। হঠাৎ করে যখন সেন্স আসলো তখন উনি দাদুকে ধাক্কা দিয়েছেন। দাদু হ্যাঁ ধর্মর করে উঠে বসেছেন। হ্যাঁ, উঠেই বলছেন, বাংলাদেশের মানুষ তো, এবার বাংলাদেশে না আমাদের সম্বোধনগুলো অনেকটা অনেক রকম ভাবে হতো। যেমন এই সম্বোধনটা বলছি, হ্যাঁ শুনছো, পূজন এসেছিল, মানে আমার দাদুর একজন ভাই হন আর কি সম্পর্কে, পূজন এসেছিল, বলে ঠাকুর ভাই একটু জল দিন আমাকে, মানে এরকম ঠাকুর ভাই বলে সম্বোধন করতেন আমার দাদুকে। ঠাকুর ভাই আমাকে একটু জল দিন বলছে। আমি অবাক হয়ে দেখলাম পূজন জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাকে ধাক্কা মেরে বলছে আমাকে একটু জল দিন। দাদু বলছে। আমার দিদিমা যখন ঘুমটা ভাঙালেন দাদুকে, ঠিক আছে, বোঝা গেছে তো। উঠে দাদু এরকম ধর্মর করে উঠে বসেছেন, উঠে বসে এরকম বলছেন, ঠাকুর ভাই পূজন এসেছিল, এসে বলে ঠাকুর ভাই আমাকে একটু জল দিন। তখন দিদিমা চোখ গেছে, জানলার বাইরে মেয়েটি কিন্তু নেই, জায়গাটা পুরো পরিষ্কার। তো সেদিন রাত্রেবেলা কিছু আর বলেননি আমার দিদিমা। তো তারপরে উঠে দাদুকে কিছু জল টল দিলেন, যে ঘেমে গেছে অনেকটা, বলছে পূজনের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। পরের দিন বাংলাদেশ থেকে টেলিগ্রাম এসছে। তো টেলিগ্রামে দেখা গেছে পূজন কাকু আগের দিন রাত্রে মারা গেছেন, ঠিক আছে, পূজন কাকু আগের দিন রাত্রে মারা গেছেন। তো সাধারণত এটা আমি বইতে পড়েছি, বলা হয়ে থাকে যে স্পিরিটের রং নাকি নীল হয়, স্পিরিটের একটা কালার আছে। হ্যাঁ, এটা আমি পরে বইতে পড়েছি যে স্পিরিটের একটা কালার হয়, সেটা নাকি নীল রঙের হয়ে থাকে। তো হয়তো বা ওই আত্মাই এসেছিল দাদুকে কোনোভাবে জানান দিতে। তবে ওটার সাথে ওই মেয়েটির কি কানেকশন সেটা এখনো পর্যন্ত বোঝা যায়নি, এবং ওই মেয়েটিকে কিন্তু তারপর আর দেখাও যায়নি কখনো। হ্যাঁ, এটা আমার খুব স্ট্রেঞ্জ লাগলো যে মেয়েটা কে ছিল তাহলে। এক্স্যাক্টলি। তো এখন আমরা ওটাকে কনক্লুড করি সামহাও ওটা হয়তো পরি হতে পারে বা কোনো কিছু, কিন্তু জানা নেই, কিছু কিছু রহস্য তো অজানা থাকেই আমাদের। সত্যি, মানে তুমি আমাকে ঘটনাটা বলে অ্যাকচুয়ালি আমাকে খুব নস্টালজিক করে তুললে। এবং আমি একটা ঘটনা মানে বহুবার অনেক জায়গায় বলেছি, তাও আমার বলতে ভালো লাগে। আমি আর প্রিয়াঙ্কা একবার ফিরছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো রাস্তায় হঠাৎ করে আমি আমার এক চেনা কাকুকে দেখেছি। সে কাকু হচ্ছে আমার এক ভাই আছে নীলাভ্র, ওর বাবা। আচ্ছা। তো আমি বলেছি যে আরে কাকুকে দেখলাম এরকম হঠাৎ করে, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, গাড়িটা জাস্ট এগিয়েছে, আমি কাকুকে দেখলাম স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, উনি পার হবেন, একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ মনে হলো আরে কাকু তো মারা গেছে অনেক বছর আগে। স্ট্রেঞ্জ। ইনস্ট্যান্ট আমার মনে হলো যে আরে কাকু তো মারা গেছে অনেক বছর আগে, আমি এটা কি দেখলাম। তো তাহলে মনের ভুল টুল কিছু একটা হবে। এবার দেখো আমাদের সাবকনসিয়াস মাইন্ড তাদেরকেই মনে রাখে যাদের সঙ্গে আমাদের কোনো কানেকশন আছে, বা তার সঙ্গে আশেপাশে কিছুদিনের মধ্যে হয়তো কোনো ঘটনা আমার ঘটেছে, কোনো এনকাউন্টার ঘটেছে। কিন্তু কাকু আমার সাবকনসিয়াস মাইন্ডে থাকারও লোক ছিলেন না, কারণ কাকুর সঙ্গে আমার না কথা হতো, কাকুর সঙ্গে না আমার বিশাল ভালো সম্পর্ক ছিল। কাকু প্রায় 4-5 বছর আগে মারা গেছেন। আচ্ছা। এবং ওনার কথাও আমার মনে পড়ে না, এমনি টাইমেও কথাও খুব কম হয়েছে, আমি ভুলে গেছি। পরের দিন সকালবেলা দেখি মা
ছিল না। সকালবেলা উঠে মা জেনারেলি বাড়িতে থাকে। আমি বললাম কোথায় গেছে? বলছে এই তো একটু নিরাপদের বাড়ি গেছিলাম, আসলে ওর বাবার তো কালকে মৃত্যুবার্ষিকী ছিল, কালকে যেতে পারিনি, আজকে গেছি। আচ্ছা। আমি তখন বললাম তুমি জানো আমি কালকে না ঠিক এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি দেখেছি কাকু দাঁড়িয়ে ছিল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, যে মানুষটা নেই আমাদের মধ্যে, যে মানুষটার সঙ্গে আমার কোনো কানেক্টিভিটি আগেও ছিল না, বাট আমি তাকে দেখতে পেলাম। আমরা মাঝে মাঝে এমন কিছু দেখতে পাই যা হয়তো আমাদের দেখার কথা নয়। না, একদম ওই দুটো ওয়ার্ল্ড বোধহয় মাঝে মাঝে কানেক্টেড হয়ে যায়। এক্স্যাক্টলি। তুমি জানো নেটফ্লিক্সে আপনারা কোথাও যাবেন না, পডকাস্টে থাকুন, কারণ বুঝতেই পারছেন এত ছোট ঘটনা নিয়ে আমরা পডকাস্ট করব না, আমাদের কাছে আরও ঘটনা আছে। নেটফ্লিক্সে এখন ব্ল্যাক মিরর বলে একটা সিরিজ হয়, আমার মানে খুব ফেভারিট একটা সিরিজ, এবং আমি ওখানে দেখছি ব্ল্যাক মিররে পুরোটাই এআই সায়েন্স ফিকশন, পুরো এই ব্যাপারটার উপরই, ভূতের নয়, কিন্তু ওরা কিন্তু বারবার করে আমাদের কনসিয়াসনেসকে নিয়ে কথা বলছে। যেই কনসিয়াসনেসকে নিয়ে কথা কিন্তু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি বলে গেছেন যে মানুষের শুধু দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু ঘটে না। ঠিক। আত্মাকে আমরা কি বলি? কনসিয়াসনেস। অবশ্যই কনসিয়াসনেসটা তো মৃত্যু, একটা সচেতনতা, বোধ, একটা অসাধারণ। এই চেতনের তো মৃত্যু না, চেতন তো আছে। ঠিক বলছে চেতন শুধুমাত্র একটা দেহ ছেড়ে দেয়, আরেকটা দেহে প্রবেশ করে, আশ্রয় নেয়। ঠিক। আমিও একটা কনসিয়াসনেস, তুমিও একটা কনসিয়াসনেস। আর ব্ল্যাক মিররে আমরা দেখছি নেটফ্লিক্সের সিরিজ স্বাভাবিকভাবে খুব হাই বাজেট এবং কনসেপ্টগুলো আউটস্ট্যান্ডিং। আমি গতকাল দেখছি ওরা একটা এপিসোড করছে, বলছে আমাদের ব্রেনের 40% আমরা ইউজ করি, 60% তো আমাদের আনইউজড থেকে যায়। একটি ছেলের বউ কোমায় চলে গেছে, খুব হ্যাপি ফ্যামিলি। বলছে যে রাস্তাতে যেরকম একটা বড় পোস্টার হয়, বড় পোস্টারে যেরকম একটা হ্যাপি ফ্যামিলির অ্যাড দেখানো হয়, ওই অ্যাডের ফ্যামিলিটার মতো এদের ফ্যামিলি। আচ্ছা। যে সবকিছু পারফেক্ট। আচ্ছা। কিন্তু মেয়েটার অ্যাক্সিডেন্ট হয় এবং কোমায় চলে যায়। ছেলেটা তো মেয়েটার জন্য পাগল, অনেক ডাক্তার বুদ্ধি করে কিন্তু কেউ কোনো সলিউশন দিতে পারে না। তখন বলছে একজন সায়েন্টিস্ট আসছেন, বলছেন যে দেখুন আমাদের একটা এরকম নিউরোলজিক্যাল প্রোগ্রাম চলছে, যে প্রোগ্রামে আমরা আপনাকে হেল্প করতে পারি আপনার ওয়াইফকে আবার বাঁচিয়ে তুলতে। বলছে কিভাবে? বলছে আপনার ব্রেনের যে 60% আপনি ব্যবহার করেন না, ওই 60% জায়গায় আপনার ওয়াইফের কনসিয়াসনেসকে তুলে নিয়ে আমি আপনার ব্রেনের ওই 60% জায়গায় আপনার ওয়াইফের কনসিয়াসনেসকে বসিয়ে দেবো। মাই গুডনেস! মানে একই শরীরে দুটো আত্মা। হ্যাঁ, যেটাকে আমরা একই শরীরে দুটো কনসিয়াসনেস। হ্যাঁ, বুঝতে পারছি, অবশ্যই। বাবা, এবার দেখানো হচ্ছে যে মেয়েটার মাথায় একটা ঢোকানো হলো, কোমাতে ছিল মেয়েটা, ওর কনসিয়াসনেসটা তুলে নিল একটা ডিভাইসের মাধ্যমে। আচ্ছা। ওই কনসিয়াসনেসটা ওর হাজবেন্ডের মাথায় ঢুকে। আচ্ছা। আফটার দ্যাট কি হলো? আফটার দ্যাট ছেলেটা যখন বসে এরকম করে তাকিয়েছে, একটা শরীরে দুটো পার্সোনালিটি কাজ করছে, দুটো কনসিয়াসনেস, দুটো আত্মা। হ্যাঁ। ভিতরে মহিলাটা বসে আছে। হ্যাঁ। মহিলাটা বলছে যে আমি সব দেখতে পাচ্ছি। মহিলাটা যে বলছে আমি সব দেখতে পাচ্ছি, এটা ছেলেটা শুনতে পাচ্ছে, কারণ ছেলেটা তো মাথার ভিতরে। দ্যাট মিন্স আমাদের মাথার ভিতর, ওর মাথার ভিতর ওর বউ সবসময় কথা বলে যাচ্ছে। ও কাউকে হাক করলে ওর বউ সেটা ফিল করতে পারছে। এবং খুব স্বাভাবিকভাবে একই শরীরে দুটো কনসিয়াসনেস, মানে তার তো আবার একটা নেগেটিভ দিক আছে, অবশ্যই সেটাও আছে, কারণ ও তো ওকে ফিজিক্যালি পাচ্ছে না, ওর ব্রেনের ভিতর ওর বউ এভরি টাইম কথা বলে যাচ্ছে। এই কনসেপ্টটাই যদি এবার তোমার ব্রেনের ভিতর যদি একটা খারাপ কনসিয়াসনেস ঢোকে, যে তোমার সবসময় খারাপ কথা বলছে, ইউ আর পজেসড। এক্স্যাক্টলি। এবং অলরেডি কিন্তু সাইফাই সিনেমা কিন্তু এইগুলোই বানাচ্ছে এখন। তুমি দ্য ম্যালিগনেন্ট সিনেমাটা দেখেছো নিশ্চয়ই? দ্য ম্যালিগনেন্ট সিনেমাটা আমি দেখেছি, হয়তো নাও দেখতে পারি, নাম মনে নেই, কিন্তু মানে তুমি গল্পটা বলতে সেম কনসেপ্টের উপরে। এই দ্য ম্যালিগনেন্ট সিনেমাটা এটা পুরো সেম কনসেপ্টের উপরে। মানে একটি ছেলে যখন জন্মায়, যমজ হয়ে জন্মেছিল, একটি ছিল ওর মেয়ে, একটি ছিল ছেলে, কিন্তু এই ছেলেটিকে ওর বডি থেকে কিছু কেটে বাদ দিতে হয়, সার্জারি, কিন্তু ব্রেনের ভেতরে না ওই জায়গাটা, যে কনসাসনেস যেটাকে বললে, ওটা সামহাউ এক্সিস্টিং। তো মাঝে মাঝে কি হতো, মেয়েটির মধ্যে ডুয়াল পার্সোনালিটি কাজ করতো। ওই ব্রেনের ভেতরে যখন ওই ছেলের জায়গাটা জেগে উঠতো, তখনও কিন্তু ছেলের হয়ে রোল করতো। তো ওই ডুয়াল পার্সোনালিটি, আমরা একটা বিখ্যাত গল্প জেকিল অ্যান্ড মিস্টার, একটা ওই যে একটা গল্পের মধ্যে পড়েছিলাম আমরা, যে সকালবেলা একটা মানুষ, বিকেলবেলা সে পশুতে রূপান্তরিত হচ্ছে, জেকিল অ্যান্ড মিস্টার হাইড। তো ওই রকম ভাবে এই কনসেপ্টের উপরে সিনেমাটা তৈরি। তো তুমি যেটা বললে, এটার সাথে ভীষণ একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি আমি। আমরা তো অ্যাকচুয়ালি এমন দেশে বসবাস করি যেখানে সবই বলা আছে, অবশ্যই। এবং এখন নেটফ্লিক্স সেগুলোকে নতুন নাম দিয়ে করছে।
এগুলো তো আমাদের গীতাতেই বলা আছে। একদম একদম দারুণ দারুণ দারুণ। তারপরের ঘটনাটা আচ্ছা, এরপরে যে ঘটনাটা বলবো এটার থেকে একটু আলাদা রকমের, একটু সেন্সিটিভ, একটু ইমোশনালও বটে। এটা হচ্ছে, এটা সম্পূর্ণ হবে আমার ফ্যামিলিরই ঘটনা। আমি হচ্ছি আমার মায়ের তৃতীয় সন্তান। আমার মার সন্তান হয়ে বাঁচতো না। এটা বলা যেতে পারে একটি পারিবারিক কিছু অভিশাপ, বা জানি না ব্যাপারটা কি ছিল। আমার যখন দাদা হলো, দাদা হওয়ার আগে আমার দাদা তখন মার পেটে। আমার মা বলেন ওই সময়টাতে একজন ভদ্রমহিলাকে আমার মা দেখতে পেতেন। ভদ্রমহিলা কিরকম, মুখটা এরকম ঘুমটায় ঢাকা অর্ধেকটা, ওনার মুখ কোনোদিনও না আমার মা দেখতে পাননি। মা হয়তো চেয়ারে এরকম চুপ করে বসে আছেন। যখন আমার বাবা থাকতেন, আমার মা এবং বাবা দুজনেই ছিলেন, আর কেউ ছিলেন না। বাবা যখন অফিসে বেরিয়ে যেতেন, ওই সময়টাতে মা পুরোটা একা। হঠাৎ করে হয়তো মা দেখলেন ওনার শাড়িটা প্রিন্টেড শাড়ি, ছাপার একটা সুতির শাড়ি, মুখখানা অর্ধেকটা ঘুমটায় ঢাকা। উনি হয়তো দরজা দিয়ে ঢুকলেন, অথবা ঘরের কোণা থেকে আসলেন। কোথা থেকে আসছেন আমার মা ঠিক বুঝতে পারতেন না, এবং কোনো ভয় না। আমার মা বলতেন ভয় পেতাম না, অদ্ভুত একটা উদাসীনতা আমাকে গ্রাস করত। মানে নিজেকে না হঠাৎ করে একটা শূন্য, একটা চূড়ান্ত একটা এমটিনেস ফিল করতাম। এবং ওই ভদ্রমহিলা এসে আমার চারপাশ দিয়ে রাউন্ড দিত, বলছে তখন আমার ছেলে জন্মায়নি, মায়ের ভাষানেই বললাম। এসে চারপাশ দিয়ে উনি ঘুরতেন আর বলতেন, কিরে মরা ছেলে কোলে নিয়ে বসে আছিস, লাইক দিস। তো একজন গর্ভবতী মায়ের কাছে এটা কতটা শকিং আশা করি বুঝতে পারছি। তো এবারে আমার বাবা তো প্ল্যানচেট করা মানুষ, এবং এই স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপারে ভীষণ অভিজ্ঞ, একদম হাতে কলমে অভিজ্ঞতা। এই তারাপীঠের শ্মশানে বসে সাধনা করে আসা মানুষ, কিন্তু ভীষণ বিদ্বান অধ্যাপনা করেছেন সারা জীবন। তো এখনো তো আমাদের সমাজে তন্ত্র চর্চাটাকে একটা কুসংস্কারের দিকে ধরা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। সেটা আমার বাবাকে দেখে আমার ফিল হয়েছে যে অত্যন্ত মানে একাডেমিক সাইডেও আমরা কিভাবে এই তন্ত্র চর্চাটাকে আধুনিকভাবে প্রয়োগ করতে পারি, সেটা আমার বাবাকে দেখেই শেখা এবং জানা। তো আমার বাবাকে আমার মা বলতেন যে জানো তো, এরকম একজন আসেন ভদ্রমহিলা, মধ্যবয়সী, সধবা, উনি এরকম আধগলা ঘোমটা দিয়ে আমার চারপাশ দিয়ে ঘোরেন আর এই কথাটা বলতে থাকেন। আমার বাবা তখন কিছু ফিল করেছেন, বলছেন দেখো যেটা আমাদের কপালে আছে সেটা তো নিতেই হবে, তবে আমাদের যা কর্তব্য, সন্তান আসছে, সেই অনাগত সন্তানের দিকে তাকে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব। এর মধ্যে আমার দাদা জন্মালো, সুস্থ, অত্যন্ত সুন্দর চেহারা, একদম সুস্থ সবল একটি সন্তান। জন্মানোর পরে 1 থেকে 1.5 মাস খুব ভালো, কোনো অসুবিধা নেই। একদিন আমার বাবা অফিস থেকে ফিরছেন, মা ঘরের মধ্যে শোয়া, দরজাটা খোলা রয়েছে, হয়তো দরজাটা আটকাতে ভুলে গেছে মা বা কোনো কিছু। দরজা দিয়ে ঢোকার পরে আমার বাবা যখন ঢুকছে, শুনছে ঘরের ভেতরে না 2.5-3 বছরের বাচ্চাদের কিচকিচ কিচকিচ, মানে কলকাকুলি যেটাকে বলা হয়, প্রচুর চেঁচামেচি করছে। এই ক্লাইম্যাক্সটায় আসার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গ্রাম বাংলায় না একটা আইডিয়া আছে পেঁচোয় পাওয়া। আচ্ছা, পেঁচোয় পাই, বাচ্চাদেরকে বলে দেখবে পেঁচোতে পেয়েছি। পেঁচো মানে হচ্ছে 5টা বাচ্চা, এটা, আর বাচ্চারা যখন মারা যায় কোনো কিছুতে পাঁচুতে পেয়েছে বা পেঁচোয় পেয়ে মারা গেছে, এরকম একটা কনসেপ্ট গ্রাম বাংলায় প্রবাদ আছে। তো এটা আমি ঘটনাটা বললে বুঝতে পারবে কিরকম। শুনছে ঘরের ভেতরে এরকম বাচ্চারা চেঁচামেচি করছে। বাবা ঘরে ঢুকে দেখলেন মা সাইডে শুয়ে আছেন একা, আর দাদার যে দোলনাটার মধ্যে তখন আমার দাদার 1-1.5 মাস বয়স। একটা 1-1.5 মাসের বাচ্চার উপরে যদি 2.5-3 বছরের 4-5খানা বাচ্চা পুরো লাফালাফি করতে থাকে, ন্যাচারালি ওর অবস্থা কিন্তু ওর স্পট ডেড হয়ে যাবে। কিছুই না, ওই 5খানা বাচ্চা, 5টা বাচ্চা আমার বাবা দেখছেন দরজার মধ্যে ঢুকে, 5টা বাচ্চা ওই আমার দাদার গায়ের ওপর দিয়ে প্রচন্ড হাসছে, খেলছে এবং পাড়িয়ে লাফিয়ে যাচ্ছে, কিন্তু আমার দাদার কোনো হুঁশ নেই, হেলদোল নেই। এবং বাচ্চাগুলো মনে হচ্ছে কিনো মানে ধোঁয়া দিয়ে তৈরি, বুদবুদের মতন, ঠিক আছে, ধোঁয়া দিয়ে তৈরি। ওরা খুব নিজেদের মনে হাসাহাসি করছে, লাফালাফি করছে, গায়ের ওপর দিয়ে যাচ্ছে। এই ঘটনাটা দেখে আমার বাবা চুপ করে দাঁড়িয়ে গেছেন। খানিকক্ষণ পরে ওই বাচ্চাগুলো নিজে মানে ভ্যানিশড, আক্ষরিক অর্থেই তাই। সেই দিন রাত থেকে আমার দাদার শরীর খারাপ হওয়া শুরু করলো,
খাওয়া বন্ধ, এক্স্যাক্টলি খাওয়া বন্ধ। তারপরে 15 থেকে 20 দিনের মাথায় হসপিটালে যাওয়া, খাদ্যনালীতে বললো, যে বাচ্চা জন্মের পর থেকে 1-1.5 মাস পুরো সুস্থ, হঠাৎ করে ধরা গেল তার নাকি খাদ্যনালী ছোট, ওটা অপারেশন করতে হবে, এবং অপারেশন করতে গিয়ে অপারেশন টেবিলেই ডেড। একটা তো রিজন চাই। আমার মনে হয় মৃত্যু কি জানো তো, মৃত্যু না একটা উপলক্ষ নিয়ে আসে। মানে যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, স্বাভাবিক মৃত্যু তো ঠিক আছে, অস্বাভাবিক মৃত্যু না একটা উপলক্ষ নিয়ে আসে। তো সেই উপলক্ষটা হয়তো কোনো অশরীরী মাধ্যমেও হতে পারে বা কোনো শরীরের মাধ্যমেও হতে পারে। তা এটা খুব একটা প্যাথেটিক ইনসিডেন্ট আমার পরিবারের সাথে। এই ঘটনাটা তো মানে আমি ভেবেও মনে মনে আমি অ্যাকচুয়ালি মনে হয় দেখতেই পাচ্ছিলাম হয়তো ব্যাপারটা। এই পেঁচোয় পাওয়া মানে এই 5টা বাচ্চা, 5টা বাচ্চা, ওই জন্য পাঁচু থেকেই পেঁচোটা এসেছে, বুঝতে পারো, ডায়ালেকটিক্যাল চেঞ্জ হয়ে হয়ে পাঁচু থেকে 5টা বাচ্চার কনসেপ্ট থেকে পেঁচোয় পাওয়া, গ্রামের লোকে পেঁচোতে পেয়েছে এইরকম। আচ্ছা, এরা জেনারেলি বাচ্চাদেরকে অ্যাটাক করে? একদম, কারণ এরা নিজেরাও বাচ্চা হয়ে থাকে এই 5টা ভূত। এবং পরে বাবা এটা বলেছেন যে ওরা এত আনন্দ পাচ্ছিল কেন, বলে আরেকজন আসতে চলেছে। ওরা এতটা আনন্দ পাচ্ছিল যে ওদের মধ্যে আরেকজন অতিথি আসবে, এবং যে সেই অতিথিকে ওরা স্বাগত জানাবে, তার জন্য ওরা অত এই জায়গাটাতে লাফালাফি করে চেঁচামেচি করে নিজেদের আনন্দটা প্রকাশ করছে। এটাই হয়তো ওদের কি বলবো ওয়ে, ওয়ে অফ ওয়েলকামিং, এটাই ওদের ওয়ে অফ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওদের মধ্যে কাউকে স্বাগত জানানোর বা এরকম ভাবে কাউকে নিয়ে যাচ্ছে। আমাদের মানুষদের মধ্যে কিন্তু সেটা খুব দুঃখের, কিন্তু ওদের জগতে ওরা খুব আনন্দ পাচ্ছে যে আসছে কেউ একজন। সত্যি ঘটনাটা প্যাথেটিকও ঘটনা, আবার খুব অদ্ভুত। তোমার কাছ থেকে সবসময় আমি খুব অদ্ভুত ঘটনাই শুনতে পাই, এবং আমার নিজের এখানে বসে ঘটনা শুনতে ভালো লাগে। আমি এই চ্যাটটাতে বসে প্রচুর ঘটনা শুনেছি, প্রচুর মানুষের প্রচুর ঘটনা দীর্ঘ বছর ধরে শুনছি, বাট তোমার প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি একটা আলাদা কিছু পাই, এবং আমার অডিয়েন্সও সেটা পায়, আমাদের অডিয়েন্সরাও সেটা পায় বলেই তোমাকে এত ভালোবাসে। তো দারুণ। তোমার কি আর ঘটনা আছে আজকে? হ্যাঁ, শিওর, বলো। বলো। এই ঘটনাটাও, এটা আমার মামা বাড়ির ঘটনা। এটা হচ্ছে, দেখো, আমরা ভারতবাসীরা বিশ্বাস করি যে মৃত্যুকেও রিপ্লেস করা যায়। মানে মৃত্যুটা ওটা আটকানো যায় না, কিন্তু ওটা পিছিয়ে দেওয়া যায় না, ওটা প্রাণটা যাবেই, কিন্তু আমি না গিয়ে তুমি গেলে, বা তুমি না গিয়ে আমি গেলাম, প্রাণটা যাবেই। বুঝতে পেরেছি, মানে ওটা মিস হবে না, কিন্তু ওটা শিফট করে গেল। বুঝতে পেরেছি তুমি কি বলছো। জটিল কনসেপ্ট, খুব জটিল। এবং আজকালকার দিনে দাঁড়িয়ে ক্রিয়া করতে হবে এটার জন্য, ক্রিয়া বা ধরো কিছু অলৌকিক সত্যি যেটা ডিভিনিটিও থাকে, সেটা একমাত্র ঈশ্বরের হাত ছাড়া, বলে না জন্ম মৃত্যু বিবাহ এইগুলো ঈশ্বরের হাত ছাড়া হয় না। তো এইরকমই একটা ঘটনা আমি বলছি, শোনো। মানে মৃত্যু অবধারিত, একমাত্র ঈশ্বর তুল্য কোনো ব্যক্তি যাদের আমরা মহাপুরুষ বলে জানি, তাদের হাতে ধরে সেই মৃত্যুটা শিফট করে যাচ্ছে। এই ঘটনাটা সাক্ষী আমার পরিবার আছে। এর মধ্যে কিছু ভূতও আছে, ভগবানও আছে, দুটো কোরিলেটেড। একটু আগে তোমাকে বলছিলাম যে আমি একটা রিলিজিয়াস অর্গানাইজেশনের সাথে যুক্ত, অখণ্ড সংঘ অযাচক আশ্রম। এখানকার যিনি বরেণ্য প্রতিষ্ঠাতা, আমরা গডফাদার বলে যাকে চিনি, শ্রী বামুনি বা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, উনি আমার মামা বাড়ির প্রত্যেকে ওনার দীক্ষিত। তা কলকাতায় কাকুরগাছিতে ওনার আশ্রম, উনি তখনও স্বদেহে বর্তমান। আর আমার মামা বাড়ির এই ঘটনাটা বলছে, আমার মামা বাড়ির বামুনগাছির ঘটনা। সেদিন যেদিন এই ঘটনাটা হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি, একদম বাঁধ ভাঙা, চারপাশে কোনো বিদ্যুতের তো তখন কিছু নেই, বালাই নেই, ঘুটঘুটে অন্ধকার। আমার মায়েরা 7 ভাই বোন। আমার মায়ের যে পরের বোন, আমরা যাকে রাঙামাসি বলে জানি, ওনার সেদিন অত্যন্ত শরীর খারাপ, বিছানায় শয্যাশায়ী, মানে সন্ধ্যা থেকে জ্ঞান নেই বলতে গেলে। আমার মা, ওনার তখন বয়স ধরো বছর 4 হবে। দিদিমা বারবার করে আসছেন, জল পাল্টাচ্ছেন, মানে মাথায় সেই জলপট্টি দেওয়া হচ্ছে, এরকম কি করবে বুঝতে পারছে না। গ্রামে তো তখন বলতে গেলে হাতুড়ে ডাক্তার ছাড়া গতি নেই, ঝড় বৃষ্টির মধ্যে সেখানেও নিয়ে যাওয়া যাচ্ছে না। আর যে মহাপুরুষের কথা বললাম, যে গডফাদার, ওনার একটি পাদুকা আমার মামা বাড়ির সিংহাসনে পূজিত হয়। আচ্ছা। তো সেই দিন রাত্রেবেলা আমার ওই মাসির মৃত্যু অবধারিত। কিরকম, আমার দাদু তো বাংলাদেশের মানুষ, এবার যখন মৃত্যু দূত আসে, ডেথ মেসেঞ্জার যখন আসে বাড়িতে, তাদের কিন্তু দেখা যায়, সবাই দেখতে না পেলেও কেউ কেউ দেখতে পায়। তো সেদিন ঝড় বৃষ্টির রাতে বাড়িতে আমার দাদু ঘর থেকে বেরিয়েছেন, সামনে টয়লেটে যাবেন।
উনি দেখছেন এক বিশাল বিশাল আকৃতির এক পুরুষ, তার সমস্ত শরীর মানে যেটাকে লোমাবৃত বলা হয়, মনে হচ্ছে যে লোমের একটা চাদর বা কম্বল টাইপের পরে থাকলে যেরকম, সেই রকম এক পুরুষ ওই ঝড় বৃষ্টির মধ্যে একটা বিশাল বড় কাঁঠালি চাপার গাছ আছে, ওই কাঁঠালি চাপার গাছটার নিচে দাঁড়িয়ে ভিজছে। আচ্ছা। তার চোখগুলো ওই ঝড় বৃষ্টির অন্ধকারের রাতের মধ্যেও আমার দাদু দেখতে পেয়েছেন। এমন নয় যে সেই যেমন গল্পের বইতে আমরা পড়ে থাকি যে টর্চের মতন ঝকঝক করছে, নট লাইক দ্যাট, কিন্তু এমন একটা কিছু যেটাকে ফসফরাস বা এরকম ধরনের, যেটা দেখবে না সমুদ্রের আলোর মধ্যে অন্ধকার বোঝা যায়, ওই রকম ধরনের কিছুটা ঝিকমিক করছে চোখের মধ্যে। আর ওতেই আলো ছায়ার মধ্যে দেখছেন বিশাল সেই লোমাবৃত পুরুষ, বিশাল বলিষ্ঠ গড়ন, ওখানে দাঁড়িয়ে রয়েছেন। আমার দাদু হাঁক দিয়েছেন, কে রে, ভয় পেয়ে গেছেন, কে বলে চিৎকার করে হাঁক দিয়েছেন। তো যাই হোক, কিছু ওই মানুষ কোনো সাড়া দেয়নি। তা অন্ধকারের মধ্যে সাইডে বাঁশবাগান আছে, বাঁশবাগানে ঢুকে গেল। এবার দাদু ভাবলো যে অনেক সময় চোর ডাকাত আসে, তো হয়তো আশ্রয় নিয়েছে। উনি আর না ঘাটিয়ে ব্যাপারটা ঘরে চলে আসেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার ওই মাসিমা, ওনার একদম মানে শেষ যন্ত্রণা, শেষ মৃত্যু যন্ত্রণাটা ওঠে। মৃত্যু যন্ত্রণাটা কিরকম ছিল, বডিটা পুরো বেঁকে যায়, যেটাকে ধনুষ্টঙ্কার আমরা বলি। বডিটা বেঁকে যায় ওই 4 বছরের বাচ্চাটার, একদম পুরো রাউন্ড একটা সার্কেল হয়ে যায়, জিপটা বেরিয়ে এত পর্যন্ত চলে আসে, বুক পর্যন্ত। চোখের মনি দুটো ক্লোজ হয়ে উপরে উঠে যায়, পুরো সাদা অংশ দুটো ঠেলে বেরিয়ে আসতে থাকে। ঠিক আছে, বিভৎস মৃত্যু যন্ত্রণা। তখন কি করা যাবে, কিছু করার নেই। কে কি করবে, তখন ওই সকলে ঈশ্বরের নাম করছে, ভগবানকে ডাকছে। আমার দিদা অলমোস্ট সেন্সলেস হয়ে গড়াগড়ি খাচ্ছেন। আমার মা তখন, আমার মায়ের ধর 6-7 বছর বয়স, আমার মা তখন কি মনে করেছেন জানি না, ওই ঠাকুরের সিংহাসনে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে, ওই যে মানে গুরুদেবের যে পাদুকাগুলো ছিল সেগুলো ওনার নাম করে এনে আমার মাসিমার বুকের উপরে চেপে ধরেন। চেপে ধরে ওই অবস্থায় কান্নাকাটি। তারপরে খানিকক্ষণ পরে ওটা নিয়ে রাখা হয়, আবার রেখে আসেন সিংহাসনে। ওই অবস্থা থেকে আস্তে আস্তে আধ ঘন্টার মধ্যে আমার মাসিমা স্বাভাবিক হতে শুরু করেন, যেটা এখনকার সময় কিন্তু ওটা মৃত্যু। কোনো ইনজেকশন যেটা দেয় মেনিনজাইটিস ইনজেকশন ছাড়া ওই অবস্থা কিন্তু স্বাভাবিক হয় না। তা আমার মা এখনো জলজান্ত সাক্ষী ঘটনার। তো আধ ঘন্টার মধ্যে বডি স্বাভাবিক হয়। আধ ঘন্টা পরে আমার দাদু যখন বাইরে বেরিয়েছেন, তখন দেখতে পাচ্ছেন ওই যে বললাম মৃত্যুটাকে রিপ্লেস করা যায়, হয়তো বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে সবকিছু লজিক্যালি বোঝানো যায় না, কিছু কিছু জায়গায় বিশ্বাসও কাজ করে, বিশ্বাস এবং একটা বোধ কাজ করে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হওয়ার কথা ছিল, না হয়ে এটা হলো। সেখানে দাঁড়িয়ে আমার দাদু দেখলেন একটা বাছুরের মতন একটা কিছু, একটা বাছুরের মতন সাইজ, সেটা ও ও করে কাঁদছে। কাঁদতে কাঁদতে পেছনে একটা ভদ্রমহিলার মূর্তি কেরম টেনে নিয়ে যাচ্ছে। একজন ভদ্রমহিলার একটা ভদ্রমহিলার একটা অবয়বকে সেই যেরকম ভাবে দড়ি দিয়ে কিছু টেনে নিয়ে যায় না, ওই রকম বাছুরের মতন জিনিসটা, এক্স্যাক্ট এই জিনিসটাই বাছুরের মতন জিনিসটা মানে আগে যাচ্ছে, আর ওই ভদ্রমহিলার মুখ থেকে এরকম করে একটা সাউন্ড আসছে, মানে যেন কাঁদছে গোয়ানের মতন, ওরকম টেনে নিয়ে যাচ্ছে, সামনের দিক দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে, বাছুরটা ওই মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে ভদ্রমহিলা পেছন পেছন যাচ্ছে, বাছুরটা টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা খবর এসছে, এক্স্যাক্ট ওই টাইমে, যে টাইমে আমার ওই মেজমাসিমা তখন ওই মারা যাচ্ছেন, ঠিক ওই টাইমে মরাইট বলে একটা জায়গা আছে, জায়গাটার নামও বলে দিলাম, বামুনগাছিতেই, ওইখানে একজন মারা গেছেন, এক ভদ্রমহিলা মারা গেছেন। ঠিক আছে, তো বাড়িতে যেটা যমদূত বলি আমরা বা মৃত্যুদূত বলি, সেই যমদূত এসে গেছে, প্রাণটা নিয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো বা এখন আমার এই মাসিমা, আর এই রোগটা যাদের হয়ে থাকে না, তাদের কিছু না কিছু শরীরের মধ্যে সমস্যা দেখা দেয়, পুরোপুরি সুস্থ থাকে না, কিন্তু কোনো বিকলাঙ্গ বা কোনো রকম কোনো পঙ্গুত্ব ওনাকে গ্রাস করতে তো পারেইনি। অধিকন্তু বহাল তবিয়ত অত্যন্ত সুস্থ শরীরে উনি এখন বেঁচে আছেন, সংসার করছেন। তো এখানে থেকে আমি এটাই বললাম যে ভূত এবং ভগবানের যে ব্যাপারটা, এটা আমাদের ভারতের সনাতনী আদর্শটাতে একদম কোএক্সিস্টিং, একটার সাথে একটা কোরিলেটেড, একদম কোরিলেটেড, যে হয়তো এই প্রাণটাই যাওয়ার কথা ছিল মাস্ট, কিছুর একটা ধাক্কায় ওর কোপটা গিয়ে আয়োজনে হলো না। কেন হলো না, কি বৃত্তান্ত, পেছনের রহস্যটা, আশীর্বাদ হতে পারে, কপালের জোর হতে পারে, আমি জানি না কিছু, ঠিক আছে, সেটা আমি বলতে পারছি না। তবে এখনো পর্যন্ত গুরুদেবের আশীর্বাদ বলে বিশ্বাস করছি। কিন্তু মৃত্যুদূত যে আসে,
কথাটা কিন্তু সত্যি। হ্যাঁ, মৃত্যুদূত যে আসে কথাটা সত্যি। আমার মা নিজেও আমাকে এক্সপিরিয়েন্স বলেছে, আমার মায়ের সাথে ঘটেছিল এমন একটা এক্সপিরিয়েন্স। তবে এই ঘটনাটা কিন্তু আমার বেশ বেশ জমজমাটে লাগলো আর কি, স্পিচলেস। মানে আমার কিছু মানে অনেকক্ষণ ধরে ঘটনাটাকে চেরিশ করলাম, আমি ভাবলাম ঘটনাটাকে নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটা আপনারাও কমেন্ট করে জানান। 3টে ঘটনাই আমার খুব ভালো লেগেছে। আপনাদের বেশি ভালো কোন ঘটনাটা লেগেছে সেটাও আপনারা জানাতে পারেন, এবং আপনারা আর কি ঘটনা শুনতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দারুণ লাগলো আজকের এপিসোডটা, এবং সত্যি মানে তোমার কাছ থেকে ঘটনা শুনতে পাওয়া এটা প্রত্যেকবারই আমাদের ভালো লাগে। আজকেও মানে তার কোনো আলাদা কিছু হয়নি, আজকেও দুর্দান্ত লাগলো। থ্যাঙ্কস আ লট ফর কামিং, এবং তোমরাও দেখতে থাকো, এবং তুমি অডিয়েন্সকে কিছু বলার হলে বলো। বলার বলতে সত্যি কথা, আমার তো এই গৌরবদার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর গল্প বলার জন্য যেরকম এনভায়রনমেন্ট আর তোমাদের কাছ থেকে যে ধরনের ভালোবাসা পাই, নিঃসন্দেহে সেটা মানে আমার জীবনে একটা অন্যতম উপহার। তা তোমাদের কাছ থেকে এরকম সাপোর্ট আমি এবং আমার যে দাদা আছেন, আমরা সকলে মিলেই তো একটা প্রেত কথা পরিবার, এরকমভাবে আশা করছি ভবিষ্যতেও পাশাপাশি এগিয়ে যাবো। তোমাদের সকলের ভালোবাসা থাকুক আমাদের সাথে। নিশ্চয়ই আগামী দিনে আমরা আরো পথ চলাটা আরো সুদীর্ঘ হবে, নতুন কিছু করব আমরা, এবং নতুন রকমের কিছু আমরা করব। ততক্ষণের জন্য আজকে আমরা চলি, আজকে বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন গৌরব তাবাদার ব্লগস চ্যানেল এবং প্রেত কথার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের স্টুডিওতে এসে ঘটনা শোনানোর জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ঘটনা। আমরা আপনার ঘটনা যদি পছন্দ হয় ডেকে নেব আপনাকে আমাদের এই স্টুডিওতে। এবং আজকের মতো আমরা চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।